আনমিউট করো। হ্যাঁ, আপনার মনে মিউট করা, আনমিউট করো। এখনো সবাই আসেনি তো, যে দেখা যাচ্ছে মাত্র 3 জন। একটু দেখি আর একটু। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? বাইজিৎ শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমরা আজকে 6 জন এসছো, সবাই আসুক, আমরা ক্লাস শুরু করি যথারীতি আমাদের যে ক্লাসটা। আমরা গতদিন পড়েছিলাম ক্রোমোজোম সম্পর্কে, তারপরে ডিএনএ আরএনএ সম্পর্কে, নিউক্লিওটাইড সম্পর্কে একটু শুরু করেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব। ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আচ্ছা, এটা কিসের ছবি বলো তো? ডিএনএ। আরেকটা কিসের ছবি? ডিএনএ আর কি আরেকটা? আরেকটা আরএনএ। ডিএনএ আর আরএনএ। আরএনএ একটার হচ্ছে 2 সূত্র বিশিষ্ট, আরেকটা 1 সূত্র বিশিষ্ট। একটা দ্বিসূত্র বিশিষ্ট, আরেকটা 1 সূত্র বিশিষ্ট। আচ্ছা, ডিএনএটা কিরকম? দ্বিসূত্র বিশিষ্ট, আর আরএনএটা 1 সূত্র বিশিষ্ট। আচ্ছা, এখন আমরা দেখব যে ডিএনএটা কি। আজকে আমরা কি শিখবো? আজকের পাঠ শিরোনাম হলো আমাদের ডিএনএ ও আরএনএ। তোমরা কি দেখতে পাচ্ছ বাবা?
জি ম্যাম। জি ম্যাম। দেখা যাচ্ছে না? আচ্ছা, আজকে আমরা শিখব ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন এবং রেপ্লিকেশন। প্রথমে দেখবো যে ডিএনএটা কি। আচ্ছা, ডিএনএ হলো, কেউ বলতে পারবে ডিএনএ কি? ম্যাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ বলো বাবা। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হলো এটার নাম। এছাড়া আমাদের কোনো ধারণা আছে কি যে এটা কি আসলে? ক্রোমোজোমে অবস্থিত দুই সূত্র বিশিষ্ট একটি দুই সূত্র বিশিষ্ট যা বংশগতি ধারক হিসেবে কাজ করে তাকে ডিএনএ বলে। ঠিক আছে। ডিএনএ মূলত আমাদের কোষের ক্রোমোজোমে থাকে, যেটা আমাদের বংশগতির বৈশিষ্ট্যগুলো ধারণ করে। আর এটার মধ্যে তোমার রাসায়নিক উপাদান কি কি থাকে গতদিন ক্লাসে আমরা পড়েছিলাম, কেউ বলতে পারবে? আসিফ, তুমি কি শুনতে পাচ্ছ? ডিএনএ তে থাকে তোমার 5 কার্বন বিশিষ্ট শর্করা, তারপরে থাকে তোমার একটা ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে। আচ্ছা, এখানে এটা আমি ইংরেজিতে লিখেছি। এখানে লেখা আছে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ ইজ এ মলিকুল, মানে হলো এটা হলো এক ধরনের অণু দ্যাট কন্টেন্স, যা ধারণ করে, কি ধারণ করে? দ্য ইনস্ট্রাকশন অফ অ্যান অর্গানিজম, অর্থাৎ একটা জীবের কিভাবে সেটা ডেভেলপ করবে, মানে বৃদ্ধি পাবে, লিভ বেঁচে থাকবে এবং রিপ্রোডিউস, অর্থাৎ ওইটা কিভাবে সৃষ্টি হবে তার নির্দেশনা যার মধ্যে থাকে, যে অণুটার মধ্যে থাকে, তাকে বলা হচ্ছে ডিএনএ। অর্থাৎ একটা জীবের বৃদ্ধি, প্রজনন এবং সে কিভাবে বেঁচে থাকবে তার নির্দেশনা যার মধ্যে থাকে, সেটাই হলো ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আবার তোমাদের বইয়ে লেখা আছে এইভাবে যে সংজ্ঞাটা, যে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম জীবের সব ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড, তাকে ডিএনএ বলে। এরপরে আসো আরএনএ। আরএনএ কি? এখানে আরএনএ কি বলছে যে এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড, কি বলছে যে যা প্রোটিন সংশ্লেষণ করে থাকে কিসে? ইন অল লিভিং সেল, সমস্ত জীবন্ত কোষে, এবং কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এরা তোমার যে বংশগত যে নির্দেশনা থাকে বা যে বৈশিষ্ট্য থাকে তাও বহন করে। তাহলে আরএনএ কি করে? মূলত প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এরা ডিএনএ এর মতো বংশগতির বাহক হিসেবেও কাজ করে। এখন তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে এটা একটু আমরা দেখি। এখানে এভাবে লেখা আছে যে যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মনোমার এককগুলো সুগার অণুটি রাইবোজ প্রকৃতির এবং বিশেষ নাইট্রোজেন বেস হিসেবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, যা প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। তাহলে এখানে আমরা দুইটা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানলাম, একটা হলো ডিএনএ এবং একটা হলো আরএনএ। এখন
আমরা এর রাসায়নিক গঠনগুলো দেখব। স্লাইডটা চলে এসেছে। আচ্ছা, কেমিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠন গতদিন আমরা কিন্তু একটু আলোচনা করেছিলাম। ডিএনএ তে কি থাকে এর আগেও বলেছি যে ডিঅক্সি রাইবোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা থাকবে, একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকবে এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ থাকে। আরএনএ এর ক্ষেত্রে এখানেও 5 কার্বন বিশিষ্ট, কিন্তু এটা হচ্ছে রাইবোজ সুগার। এখানেও থাকে তোমার একটা ফসফেট গ্রুপ এবং একটা নাইট্রোজেন বেস। শুধু একটা নাইট্রোজেন বেস কিছুটা পৃথক থাকে ডিএনএ থেকে, এখানে ইউরাসিল থাকে। এখানে একটা ডিএনএ এর গঠনকে দেখানো হয়েছে, রাসায়নিক গঠন। এখানে দেখো দেখাচ্ছে বিভিন্ন কালার দিয়ে নির্দেশ করেছে। এখানে 4টা নাইট্রোজেন বেস দেওয়া আছে। দেখো এখানে এই যে গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন এবং সাইটোসিন, এবং এখানে এই কালার গুলো নির্দেশ করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যুক্ত থাকে, আবার সাইটোসিনের সঙ্গে গুয়ানিন যুক্ত থাকে, এবং প্রত্যেকটা তোমার নিউক্লিওটাইডের একপাশে সুগার এবং এক ফসফেট অণু দ্বারা একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত থাকে। আবার পাশের যে নিউক্লিওটাইডের সাথে এখানে নাইট্রোজেন বন্ড দ্বারা এরা একে অপরের সাথে যুক্ত থাকে। ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। এই যে মাঝখানে এটা হলো নাইট্রোজেন বন্ড। এই যে এখানে আমরা যে দ্বিসূত্রকগুলো দেখতে পাচ্ছি এটা হলো একটা রাসায়নিক গঠন। এই চিত্রগুলো তোমাদের বইয়েই তোমরা পাবে। এখন আমরা এই ডিএনএ এর বৈশিষ্ট্যটা একটু দেখি। এটা হলো দ্বি অণু সূত্র, সিঁড়ির মতো ডান থেকে বাঁয়ে পেঁচানো। এই অংশটাকে বলা হচ্ছে ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী অবস্থা। সূত্র দুটি পরস্পর থেকে সমদূরত্বে অবস্থান করে এবং এরা একটা আরেকটার বিপরীতমুখী, অর্থাৎ একটা সূত্র যেদিকে থাকবে অপরটা তার বিপরীত দিকে থাকে। এদের মাঝখানে নাইট্রোজেন বেস থাকে, যেটা আগেও বলেছি, এবং ডিএনএ অণুতে অ্যাডেনিনের সাথে থাইমিন হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে একটা দুইটি, এটা দুটো, আর এটা হলো 3টা। এবং এই নিয়মকে কি বলা হচ্ছে? চার্জাপস রুল। প্রত্যেকটা ডবল হেলিক্সের যে প্যাচ থাকে এর ঘূর্ণনের দূরত্ব হচ্ছে 34 অ্যামস্ট্রম, এবং প্রত্যেকটি প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, অর্থাৎ একটা পুরো প্যাচের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে, এবং প্রতি প্যাচে তোমার 25টা হাইড্রোজেন বন্ড থাকে। প্রতিটি প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, প্রতি প্যাচে 25টি হাইড্রোজেন বন্ড থাকে। আবার সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপ, অর্থাৎ এই যে এখানে যে ময়ের মতো তোমরা দেখতে পাচ্ছ যে অংশগুলো আছে, এই একটা থেকে আরেকটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব থাকে 3.4 অ্যামস্ট্রম, আর এই হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রম বা 2 ন্যানোমিটার। তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না ম্যাম। আচ্ছা,
বুঝতে কষ্ট হচ্ছে? না ম্যাম, বুঝতে আচ্ছা, পারছি। এইটা একটু নতুন জিনিস তোমাদের কাছে, একটু কঠিন বাবা, এটা ভালো করে স্টাডি করতে হবে। হ্যাঁ, যদি তোমরা ভালো করে পড়ো তাহলে বিষয়গুলো আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। জি ম্যাম। এখন আমরা দেখবো যে যে এর গঠনটা আমরা দেখছি এখানে কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত থাকে, একটু আমরা দেখি। যদি আমরা চিত্র দেখতে পাচ্ছি তারপরে একটু বলি যে ফসফরিক অ্যাসিড যেটা, এটার যে অজৈব যে ফসফেটটা থাকে, এটা দেখবে এটা কোথায় থাকে, এটা কিন্তু এই যে কি বলে এটাকে, সিঁড়ির মতো যে অংশটা তার কিন্তু বাইরের দিকে থাকে। ভিতর দিকে থাকে নাইট্রোজেন বন্ড আর বাইরের দিকে থাকে ফসফেট। এবং দেখো দুই পাশের সূত্রকের কিন্তু বাইরের দিকে তোমার ফসফেটটা দেখা যাচ্ছে, আর ভিতর দিকে কি থাকে, নাইট্রোজেন বন্ড। এখন ডিএনএ এর গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এরা বংশগতির বাহক, এরা ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটা জীব ভ্রূণ অবস্থা থেকে সে কিভাবে বেড়ে উঠবে, তার আকার আকৃতি কেমন হবে, তার উচ্চতা কতটুকু হবে, এই জিনিসগুলো কিন্তু সব নিয়ন্ত্রণ করে ডিএনএ। যেমন একটা পিঁপড়া দেখবে তোমরা, একটা ছোট একটা প্রাণী, আবার একটা নীল তিমি অনেক বড় প্রাণী। এই যে এদের বেড়ে ওঠা, এদের সবকিছু ডিএনএ এর মধ্যে কিন্তু এই নির্দেশনাগুলো থাকে। ডিএনএ কি করে, প্রোটিন এবং আরএনএ তৈরি করে। এরা নিজেদের অনুলিপনের মাধ্যমে জীবের যে জাতিসত্তা, এই বৈশিষ্ট্যটা অটুট রাখে। জীব, আমাদের যে আমরা জীব, আমাদের সকল বিপাকীয় কার্যাবলী এগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো যেগুলো আছে, যেমন রক্তে প্রোটিন তৈরি, তারপরে আমাদের হরমোন তৈরি, এই জিনিসগুলো কিন্তু আমরা মানুষ, আমরা যারা, আমরা কিন্তু আমাদের দেহের ভিতরের এই কাজগুলোকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না, এটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়। এই জিনিসগুলো কিন্তু ডিএনএ নিয়ন্ত্রণ করে। ডিএনএ নির্দেশ দিয়ে থাকে যে মূলত কিভাবে এটা আমাদের দেহে কাজ করবে। তারপরে এটা বলছে যে আমাদের প্রজাতির শনাক্তকরণে ভূমিকা রাখে। কিরকম, যে আমি মানুষ, আমার ডিএনএ যেরকম বৈশিষ্ট্য হবে এরকম অন্য একটা প্রাণী, যেমন বাঘ হোক ভাল্লুক হোক, এটা কিন্তু মিলবে না। তো প্রত্যেকটা জীবের তার যে প্রজাতির যে বৈশিষ্ট্য, সেটা ডিএনএ কি করে, বজায় রাখে, সুনির্দিষ্ট ভাবে সেটা বজায় রাখে। একটা ধান গাছের যে বৈশিষ্ট্য, তার ভিতরে যে ডিএনএটা থাকে, তাহলে সে সেই বৈশিষ্ট্যটা ধরে রাখে। এবং ডিএনএ যে বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমার মানে কেউ চেঞ্জ করতে পারে না, এটা কিন্তু চিরস্থায়ী। একটা জীব যদি মারাও যায়, এটা মৃত অবস্থায় যদি তার দেহাবশেষও মাটিতে বা পানিতে অথবা কোথাও খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু মানে অপরিবর্তিত অবস্থায় থাকে। যেমন আমরা বিভিন্ন ফসিল বা অন্যান্য প্রাণীর মৃতদেহ যখন আমরা বরফে অথবা কোনো খনির নিচে আমরা যখন খুঁজে পাই, তখন কিন্তু এগুলো অপরিবর্তিত অবস্থাতেই পাই, এগুলো কিন্তু নষ্ট হয় না। এগুলো হয়তো যখন জীবন থাকে না, কিন্তু এর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো, যে উপাদানগুলো, এগুলো কিন্তু অটুট থাকে। আমরা ডাইনোসরের কথা জানি না, যে ডাইনোসরকে পাওয়া গেছে, এই যে ডিএনএ গুলো, আমরা এখন এগুলো নিয়ে পড়াশোনা করছি, বা প্রাগৈতিহাসিক যুগে যে সমস্ত প্রাণীগুলোর দেহাবশেষ গুলো পেয়েছি, এগুলোর ডিএনএ থেকে কিন্তু আমরা এখন বিভিন্ন বিষয়গুলো জানতে বা শিখতে পারছি। কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে ডিএনএ এর ভিতর যে উপাদানগুলো থাকে, এগুলো কেউ পরিবর্তন করতে পারে না।
তোমাদের কি কোনো কিছু মানে জিজ্ঞেস করার আছে, প্রশ্ন আছে? না ম্যাম। বলো বাবা। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাই। এখন আমরা আসবো আরএনএ। আরএনএ বিভিন্ন ধরনের আরএনএ আছে। হ্যাঁ, কি কি আরএনএ দেখতে পাওয়া যায়? একটা হলো টিআরএনএ, এটাকে বলা হচ্ছে ট্রান্সফার আরএনএ। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। জিআরএনএ, জেনেটিক আরএনএ। এখানে জিআরএনএ যেটা বলছে যে আমরা পড়েছিলাম কিছু কিছু ভাইরাসে তোমার এই আরএনএ গুলোই বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে জিআরএনএ। আর প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে যারা প্রোটিন তৈরির কোড যে আরএনএ গুলো বহন করে তাদেরকে বলা হচ্ছে এমআরএনএ। আর যারা প্রোটিন তৈরির সময় সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে টিআরএনএ। এগুলো আমরা পরবর্তী পাঠে এগুলো আমরা পাবো। তারপরে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ, এরা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহযোগিতা করে এরকম কিছু আরএনএ দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হচ্ছে মাইনর আরএনএ। এখানে একটা আরএনএ এর গঠন দেওয়া আছে। আরএনএ হলো এক সূত্র, তবে কোনো কোনো ক্ষেত্রে মাঝে মাঝে প্যাচের সৃষ্টি হয়। এখানে একটা আরএনএ তোমার গঠন দেওয়া আছে। এখানে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। এটা হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এখানে 3টা যে নাইট্রোজেন বেস আছে, যেমন অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই 3টা ডিএনএ তেও থাকে। শুধুমাত্র এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এর পাশে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো এরকম এক সূত্র। এখন এটাকে আমরা যদি আরেকটু কাছ থেকে দেখি, আরএনএ সাধারণত এক সূত্র, কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু নিউক্লিওটাইড গুলো থাকে এরা পরস্পরের মধ্যে বন্ধন সৃষ্টি করে, কোনো কোনো জায়গাতে তোমার একটু এরকম প্যাচের সৃষ্টি করে হাইড্রোজেন বন্ড দ্বারা, তবে এটা সব জায়গায় থাকে না। এখানে 3টা আরএনএ চিত্র দেওয়া আছে, দেখো এখানে প্রথমটা যেটা হলো মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। তারপর এটা রাইবোজোমের ভিতরে যে আরএনএ থাকে তাকে বলা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমের আবার দুটো সাব ইউনিট আছে, একটা লার্জ সাব ইউনিট আর একটা হচ্ছে স্মল সাব ইউনিট এর ভিতরে থাকে, এবং মূলত রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। এর আগে আমরা কোষের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আমরা দেখেছি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, অ্যামাইনো অ্যাসিডের অণুগুলো তৈরি করে। তো এই মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ ও ট্রান্সফার আরএনএ এরা মিলে মূলত প্রোটিন তৈরি করে। এখানে যে ট্রান্সফার আরএনএ এর একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো এটা একটা আরএনএ এবং এটারই রাসায়নিক গঠন এখানে ভেঙে এই যে এই পাশের দেওয়া আছে। আরএনএতে পিউরিন বেস যেটা থাকে সেটা থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিন থাকে সাইটোসিন এবং ইউরাসিল। থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। রাইবোনিউক্লিওটাইডের পলিমারই হলো আরএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিওটাইড গুলো একসাথে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে তৈরি করে আরএনএ। একটি ক্ষুদ্রতর আরএনএতে 22টি এবং একটি বড় আরএনএতে প্রায় 10,000 নিউক্লিওটাইডও থাকতে পারে। আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা। এছাড়াও কিছু কিছু আরএনএ আছে যারা বিভিন্ন এনজাইমের কাঠামো গঠন করে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বংশগতিতে ভূমিকা রাখে। এই রাইবোজোমের মূল গাঠনিক উপাদান হিসেবে থাকে হলো আরএনএ।
আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ডিএনএ সে তার একটা সূত্র থেকে তার নিজের মতো করে আরেকটা ডিএনএ তৈরি করতে পারে, যেটা সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। এটা তোমাদের ক্লাস 10 এর বইয়ে ছোট করে দেওয়া ছিল। ক্লাস 10 এর বইয়ে ছোট করে দেওয়া ছিল, এখানে আমরা ডিটেইল পড়বো। তবে আজকে আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না, শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। যখন ডিএনএ অনুলিপন ঘটে তখন ডিএনএ দ্বিসূত্রক এখানে দেখা যাচ্ছে, এবং এই সূত্রকগুলো একটা থেকে একটা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এবং পৃথক হয়ে বিভিন্ন এনজাইমের প্রভাবে এদের বিপরীত যে নিউক্লিওটাইড গুলো সেগুলো এখানে যুক্ত হয়ে এর মতো আরেকটা অনুরূপ হুবহু ডিএনএ তৈরি করে। এটা নিয়ে আজকে আমরা খুব একটা ডিটেইলস আলোচনা করতে যাব না। আমরা একটু আরএনএ নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। এখানে যে ট্রান্সফার আরএনএটা আছে, টিআরএনএ যেটা দেখতে পাচ্ছ, এই আরএনএটা প্রোটিন সংশ্লেষণের জন্য নির্দিষ্ট যে অ্যামাইনো অ্যাসিড থাকে তাকে স্থানান্তর করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সফার আরএনএ। এতে প্রায় 75 থেকে 90টা রাইবোনিউক্লিওটাইড থাকে। টিআরএনএ তে প্রায় 100 ধরনের হয়, এবং সাধারণত একটা কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকতে পারে। এর যে গঠনটা দেখছো, এই গঠনটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ মডেল বা লবঙ্গ পত্র মডেল বলা হয়। এই মডেল অনুযায়ী টিআরএনএ তে 5টা বাহু থাকে। 5টা বাহু দেখা যাচ্ছে এখানে। একটা হলো অ্যামাইনো অ্যাসিড বাহু, আরেকটা হলো ডি বাহু, আর নিচের এগুলো হচ্ছে অ্যান্টিকোডন বাহু। এছাড়াও অতিরিক্ত বাহু এবং টি বাহু থাকে। এগুলো আমরা যখন রেপ্লিকেশন ডিটেইলস করব বা যখন আমরা প্রোটিন সংশ্লেষণ করব তখন এই জিনিসগুলো আমাদের কিন্তু লাগবে। সেজন্য এটা খুব ভালো করে পড়তে হবে। আমরা যদি কোনো অংশের নাম ভালোভাবে না জানি তাহলে কোন অংশ থেকে কোথায় কিভাবে যুক্ত হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এরপরে আসো এমআরএনএ। এমআরএনএ দেখো লম্বা একটা অংশ, সুতার মতো অংশ। এর প্রথম যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে ক্যাপ বা টুপি। তারপরে যে অংশ থাকে তাকে বলা হচ্ছে নন কোডিং অঞ্চল। এর প্রারম্ভিক কোডন থাকে, অর্থাৎ কোথায় থেকে শুরু হবে আমার যে কোডটা থাকে প্রোটিন তৈরি, সেটা কোথায় থেকে শুরু হবে তার একটা কোডিং অঞ্চল থাকে, এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক কোডন। কোডিং অঞ্চল থাকে, এটা 3টা বেস, এরকম 3টা নাইট্রোজেন বেস নিয়ে এটা গঠিত হয়। এর সমাপ্তি কোডন থাকে, যেটা শেষ হবে কোথায়, এটা তার অনন্তকাল ধরে চলতে থাকবে না, একটা নির্দিষ্ট জায়গায় শুরু হবে, একটা নির্দিষ্ট জায়গায় বা একটা সময় এটা শেষ হবে। এটারও একটা কোড থাকে। এছাড়াও কিছু নন কোডিং অঞ্চল থাকে। এই মূলত এই সমস্ত অংশ নিয়ে এমআরএনএ গঠিত। এখন তোমরা যেটা করবে সেটা হলো একটু খাতায় লিখে নাও বাবা, যে তোমরা ডিএনএ এবং আরএনএ এর যে কাজগুলো সেগুলো একটু তোমরা লিখবে। খাতায় লিখে নাও যে ডিএনএ আরএনএ এর কাজগুলো তোমরা লিখে ফেলবে, এবং এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে সেইগুলো তোমরা এখানে আইডেন্টিফাই করবে।
আচ্ছা, একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা টিআরএনএ সরি এখানে যে টিআরএনএ আছে যেটা কভার লিপ মডেল, এটা বাড়িতে চিত্রটা একটু আঁকার চেষ্টা করবে। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আমি যে ক্লাস ওয়ার্কটা দিলাম বাবা, এগুলো খাতায় লিখে নাও। বাড়ির কাজ এগুলো, বাসায় যেগুলো আমি কাজ দিব এগুলো করবে, তা না হলে কিন্তু পড়া থেকে পিছিয়ে পড়বে। ঠিক আছে, যদি তোমাদের আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তাহলে ভালো থাকো বাবা, আবার তোমাদের সাথে আমার দেখা হবে 1 সপ্তাহ পরে। তার আগে তোমরা অবশ্যই এরপরে যে অংশগুলো আছে ডিএনএ রেপ্লিকেশন, তারপরে তোমাদের আছে হলো এই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই বিষয়গুলো একটু রিডিং করে রাখবে। যদিও বিষয়গুলো হয়তো অনেকে বুঝতে পারবে না, কিন্তু রিডিং পড়া থাকলে আমি যখন পড়াবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সকলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম বাবা।